নমস্কার বন্ধুরা। আমেরিকার এবং ইরানের মধ্যে ভারত কার পাশে দাঁড়াবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এবার ট্রাম্প সরাসরি ইরানি প্রোটেস্টারদের উদ্দেশ্যে বলেছেন, হেল্প ইজ অন ইটস ওয়ে, অর্থাৎ সাহায্য আসছে, তোমরা আন্দোলনকে থামাবে না। অর্থাৎ যে কোনো মুহূর্তে কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সংকটে এন্ট্রি নিতে চলেছে আমেরিকা। এবং এবারের আক্রমণের লক্ষ্য ইরানের কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা কোনো ইরানি নেতাকে শেষ করা নয়, বরং লক্ষ্য সোজা খামেনির রিজিম পরিবর্তন। আপনারা তো জানেনই যে ইরানি সরকার বিগত কয়েকদিন ধরেই সে দেশের ইন্টারনেটকে বন্ধ করে রেখেছে এবং তারপরই চলছে ব্যাপক ক্র্যাকডাউন। কেউ বলছে 2000 মানুষ অলরেডি নিহত হয়েছেন, তো কেউ দাবি করছে সংখ্যাটা আসলে 12,000-এর গণ্ডিতেও পার করে গেছে। আর ঠিক এই মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প এমন এক বার্তা দিলেন যা শুনে তেহরান থেকে মস্কো সবারই ঘুম উড়ে গেছে। ট্রাম্প ইরানি প্রোটেস্টারদের উদ্দেশ্যে সরাসরি বলেছেন, হেল্প ইজ অন ইটস ওয়ে, সাহায্য আসছে। কিন্তু কি সেই সাহায্য? আমেরিকার মেরিন সেনা নাকি আকাশ থেকে মিসাইল বৃষ্টি? আর যদি আমেরিকা সত্যিই ইরানে ঢুকে পড়ে, তাহলে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন কি চুপ করে বসে থাকবেন? কারণ রাশিয়াতেও ট্রাম্পের এই বয়ানের পর নড়াচড়া শুরু হয়ে গেছে, আধিকারিক বয়ানও আসা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা, রাশিয়াও যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা নাও পড়ে, ভারত কি এক্ষেত্রে কারো পক্ষ নেবে? এই আগুনের আঁচ ভারতের গায়ে কতটা লাগবে? কারণ একদিকে ইরানও আমাদের বন্ধু, ইরানের চাবাহার পোর্ট তো ভারতের ভূ রাজনৈতিক সমীকরণ অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকা এবং ট্রাম্পের এক্সট্রা 25% ট্যারিফের হুমকি। তাই চলুন বুঝে নেওয়া যাক বর্তমানের ইরান সংকটের গ্রাউন্ড রিপোর্ট। সবার আগে পরিস্থিতিটা বুঝুন। ইরানে এখন যা চলছে তাকে আর নিছক প্রোটেস্ট বা আন্দোলন বলা চলে না, এটা কার্যত এক গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের রূপ নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরানি রেজিম বা সরকার প্রোটেস্টারদের ওপর ইন্টারনেটকে বন্ধ করে এখন ব্যাপক হারে ক্র্যাকডাউন চালাচ্ছে। মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা আছে, সরকারি হিসাবে হয়তো কম, কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে সংখ্যাটা এখন 12,000-কেও নাকি পার করে গেছে। এটি বানানো ন্যারেটিভও হতে পারে, আবার সত্যিও হতে পারে। যেহেতু ইন্টারনেটকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, তাই কোনটা আসল আর কোনটা ন্যারেটিভ বোঝা খুবই মুশকিল। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা পাথর ছুড়লেও তাদের ওপর পাল্টা গুলি চালানো হচ্ছে এখন। সরকার তাই চাইছে না ক্র্যাকডাউনের এইসব ভিডিও বা ছবি বাইরের দুনিয়ায় আসুক। যদিও ইন্টারনেট বন্ধ হওয়ার পর ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটই ছিল প্রোটেস্টারদের একমাত্র ভরসা, কিন্তু ইরান সরকার এখন সেটাতেও থাবা বসিয়েছে। রাশিয়ার জ্যামিং টেকনোলজিকে ব্যবহার করে স্টারলিংকের সিগন্যালকেও এখন ব্লক করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বরং যারা লুকিয়ে লুকিয়ে স্টারলিংককে ব্যবহার করছে তাদের লোকেশনকেও এখন ট্র্যাক করে তাদেরকে হান্ট করে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। এটা এক ধরনের নতুন ডিজিটাল ওয়ারফেয়ার। তাই মনে হচ্ছিল শীঘ্রই ধামাচাপা পড়ে যাবে এবারের ইরানি আন্দোলন। কিন্তু হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের এন্ট্রি নেওয়ার পর খেলার মোড় আবার ঘুরে গেছে। তিনি আন্দোলনকারীদের সোজা বার্তা দিয়েছেন, কিপ প্রোটেস্টিং, হেল্প ইজ অন ইটস ওয়ে। ট্রাম্প একদম খোলাখুলি বলেছেন, সমস্ত ইরানি দেশপ্রেমিকদের উদ্দেশ্য করে বলছি, প্রতিবাদ চালিয়ে যান। সম্ভব হলে আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিন এবং যারা আপনাদের হত্যা করছে ও নির্যাতন করছে সেই খুনিদের ও অত্যাচারীদের নাম সংরক্ষণ করে রাখুন। আপনাদের সঙ্গে ভয়াবহভাবে অন্যায় করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা নিয়ে এখন নানা রকম তথ্য শুনছি, 5 ধরনের সংখ্যা শুনছি। দেখুন, একটি মৃত্যুও খুব বেশি, কিন্তু আমি কখনো কম সংখ্যা শুনছি, আবার কখনো অনেক বেশি সংখ্যা শুনছি। তবুও আমি বলছি, তাদের নাম সংরক্ষণ করুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে। প্রতিবাদকারীদের এই অর্থহীন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব রকমের বৈঠক বাতিল করেছি, আর তাদের শুধু এইটুকুই বলেছি, সহায়তা আসছে। আপনারা দেখছেন, যারা ইরানের সঙ্গে ব্যবসা করছে তাদের ওপর আমি শুল্ক আরোপ করেছি, যা আজ থেকেই কার্যকর হয়েছে। আর আমি বলি, ইরানকে আবার মহান করে তুলুন। এই দানবরা এসে দখল নেওয়ার আগে ইরান ছিল একটি মহান দেশ। To all Iranian patriots, keep protesting, take over your institutions if possible, and save the name of the killers and the abusers that are abusing you. You're being very badly abused. If the numbers are right now, I hear 5 different sets of numbers. I hear numbers, look, 1 death is too much, but I hear much lower numbers, and then I hear much higher numbers. But
I say save their names because they'll pay a very big price. And I've canceled all meetings with the Iranian officials until the senseless killing of protesters stops. And all I say to them is help is on its way. You saw that I put tariffs on anybody doing business with Iran. Just went into effect today. And I say make Iran great again. You know, it was a great country until these monsters came in and took it over. তাহলে এখন প্রশ্ন হলো, এই হেল্প বা সাহায্য আসলে কি? এক হতে পারে মিলিটারি ইন্টারভেনশন। তাহলে ট্রাম্প কি সরাসরি সেনা পাঠাবেন ইরানে? সম্ভাবনা কম, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়াও যায় না। আমেরিকা হয়তো প্রোটেস্টারদের হাতে অস্ত্র তুলে দিতে পারে বা ইরানের স্ট্র্যাটেজিক লোকেশনগুলিতে এয়ার স্ট্রাইক চালাতে পারে। 2. রিজিম চেঞ্জ। ট্রাম্পের অতীতের রেকর্ড বলে তিনি রিজিম চেঞ্জে বিশ্বাসী। তিনি হয়তো এখন ইরানের বর্তমান খামেনি সরকারকে ফেলে দিয়ে নতুন সরকারকে বসাতে চাইছে। এখন সেটা কোনো গণতন্ত্র হবে নাকি রাজতন্ত্র সেটা তো পরেই বোঝা যাবে। 3. ইকোনমিক চোখহোল্ড, বা হতে পারে এটা কোনো অর্থনৈতিক সাহায্য যাতে আন্দোলনকারীরা স্ট্রাইক চালিয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই ঘোষণার পর রাশিয়াও খেপে লাল। মস্কো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো মানে আগুন নিয়ে খেলা। রাশিয়া এবং ইরানের এখন ডিফেন্স পার্টনারশিপ বা সামরিক চুক্তি আছে। ইউক্রেন সংঘাতে ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে। এখন রাশিয়া ইরানকে বাঁচাতে আধুনিক মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে। অর্থাৎ আমেরিকা যদি ইরানে ঢোকে তবে পরোক্ষভাবে রাশিয়ার সাথেও সংঘাত হওয়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ভারতের জন্য এটা অশনি সংকেত। ভারত এখন এক ভয়ঙ্কর ডিফিকাল্ট মোমেন্টে দাঁড়িয়ে আছে। একদিকে আছে ইরানের চাবাহার পোর্ট, যা ভারতের স্বপ্নের প্রজেক্ট। পাকিস্তানের ওপর নির্ভর না করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় বাণিজ্য করার জন্য এটি আমাদের একমাত্র রাস্তা। আর সেখানে কোটি কোটি টাকা আমরা ইনভেস্টও করেছি। এখন যদি ইরানে যুদ্ধ লাগে বা আমেরিকা সেখানে হামলা করে দেয়, তাহলে আমাদের এই পুরো ইনভেস্টমেন্টই জলে চলে যেতে পারে। আবার নাও যেতে পারে, কিন্তু অনিশ্চয়তা তো অবশ্যই তৈরি হবে, যার ফলে আফগানিস্তানের সাথে আমাদের কানেক্টিভিটি পুরোপুরি কেটে যাওয়ার একটা আশঙ্কা থাকে। 2. তেলের দাম এবং হরমুজ প্রণালী। সবচেয়ে ভয়ের কারণ হলো স্ট্রেইট অফ হরমুজ। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট। যদি যুদ্ধ বাঁধে, ইরান সোজা এই প্রণালী বা স্ট্রেইটকে ব্লক করে দেবে। আর এটা বন্ধ হওয়া মানেই বিশ্বের তেলের সাপ্লাই চেইন ভেঙে পড়া, যার ফলে তেলের দাম আকাশ ছুঁবে এবং ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন চরমে পৌঁছে যেতে পারে। কারণ আমরা আমাদের তেলের 80% বিদেশ থেকে আমদানি করি। এছাড়াও ট্রাম্পের নতুন ট্যারিফ নীতিও ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে যেই দেশই ইরানের সাথে বাণিজ্য করবে তাদের ওপর 25% ট্যারিফ বসানো হবে। অর্থাৎ ইরানের সঙ্গে 1 থেকে $1.5 বিলিয়ন যেই বাণিজ্য রিসেন্টলি আমরা করতাম সেটাও শেষ। কারণ আমরা রাশিয়ার সাথে ব্যবসা করে আমেরিকার চোখ রাঙানি সহ্য করেছি ঠিকই, কিন্তু ইরানের ব্যাপারটা আলাদা। ইরান আমাদের বন্ধু হলেও রাশিয়ার মতো নয়। তাই ইরানের জন্য মনে হয় না ভারত সরকার কোনো রিস্ক নেবে। কারণ যদি আমেরিকা ভারতের ওপর আরও এক্সট্রা 25% ট্যারিফ বসিয়ে দেয়, তাহলে আমাদের আইটি সেক্টর, টেক্সটাইলস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সপোর্টের সেক্টর একদম ধসে পড়তে পারে। তাই আমরা কি আমেরিকার সাথে এই সংঘাতে যাওয়ার জন্য প্রস্তুত? সম্ভবত না। অর্থাৎ নৈতিকতা বনাম বাস্তবতাই বর্তমানে ভারতের পররাষ্ট্র নীতির আসল পরীক্ষা হয়ে গেছে। একদিকে নৈতিক প্রশ্ন, ইরানের সাধারণ মানুষ যেভাবে নিহত হচ্ছে প্রতিদিন, এই দিকে ভাবলে আমেরিকার এই দখলদারিকে হয়তো সঠিকই মনে হয়। তেমনি এটাও একটা গভীর প্রশ্ন যে ইরানের অভ্যন্তরীণ আন্দোলন, যা মূলত মুদ্রাস্ফীতির জন্যই এবার শুরু হয়েছে, সেটি হয়েছেই আমেরিকার নিষেধাজ্ঞার জন্য। সেখানে আমেরিকার মতো ফরেন ইন্টারভেনশনকে কি ভারতের সমর্থন করা উচিত? তাই একদিকে আছে ইরান, যে আমাদের দীর্ঘদিনের বন্ধু, আবার অন্যদিকে আমেরিকা, যে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। এই দুয়ের মাঝে ভারত যেন স্যান্ডউইচ হয়ে গেছে। তাই সবশেষে পরিস্থিতি এখন এমন জায়গায় যেখানে ভারতের হাতে অপশন খুবই কম। আজকের দিনে দাঁড়িয়ে ট্রাম্প যদি কোনো সিদ্ধান্ত নেন, তবে ইউরোপ অথবা অন্য দেশগুলোর সেটা আটকানোর কোনো ক্ষমতা নেই, এটাই বাস্তবতা। একমাত্র রাশিয়াই হয়তো রুখে দাঁড়াতে পারে, কিন্তু সেটাও তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে। তাই আমার মনে হয় ভারত সরকার এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতেই যাবে, এবং তেলের দাম যদি বাড়ে তার প্রভাব আমার এবং আপনার পকেটেও সরাসরি পড়বে। তাই আপনাদের কি মনে হয়, ভারতের কি এখানে কারো পক্ষ নেওয়া উচিত, নাকি ডায়লগ এবং ডিপ্লোমেসির কথা বলে কারো পক্ষ না নেওয়াটাই এখানে সবচেয়ে বেস্ট অপশন হবে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।